ওকে, আসসালামু আলাইকুম সবাইকে। এইচএসসি 2024 এবং সেকেন্ড টাইমার সকলের উদ্দেশ্যে আজকের বিশেষ লাইভ সেশন, বিশেষ করে সাধারণ জ্ঞানের লাইভ সেশন তোমরা দেখতে পাচ্ছ। আমরা চলে এসেছি ইউনিভার্সের পক্ষ থেকে সাধারণ জ্ঞানের স্পেশাল রিটার্ন ক্লাস দিয়ে। রিটার্ন দিয়ে আসলে অনেকের দুর্বলতা, জীবনের প্রথম রিটার্ন ক্লাস সাধারণ জ্ঞানের ক্লাস দিচ্ছে মনে হচ্ছে। এর আগে কখনো সাধারণ জ্ঞানের রিটার্ন ক্লাস ছিল? এই বছরই তো প্রথম। এর আগে যখন আমি অ্যাডমিশন দিছিলাম তখন সাধারণ রিটার্ন দিছিলাম। আচ্ছা আচ্ছা, কোন কোন ইউনিভার্সিটি রিটার্ন দিছো? ঢাকা ইউনিভার্সিটি আমাদের সময় রিটার্ন ছিল। ঢাবিতে তো আমাদের পর থেকে রিটার্ন বন্ধ হয়ে গেছে। আচ্ছা, তো এই প্রথমবারের মতো হচ্ছে বহু বছর পর আবারও সাধারণ জ্ঞানের রিটেনের আলোচনা নিয়ে শুরু হলো আজকের ইউনিভার্সের সাধারণ জ্ঞান স্পেশাল রিটেন ক্লাস। তবে আজকের ক্লাসটা স্পন্সর করেছে টার্গেট নেক্সট ইউনিভার্সিটি, যে নেক্সট ইউনিভার্সিটি কোর্স সপ্তাহ দেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরে যতগুলো পাবলিক বিশ্ববিদ্যালয় আছে, বিশেষ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, যেহেতু জাহাঙ্গীরনগরের শেষ, যদিও জাহাঙ্গীরনগরের একটা ইউনিট এখনো বাদ আছে। তারপর হচ্ছে তোমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং গুচ্ছ এবং যা ইউনিভার্সিটি আছে সকল ইউনিভার্সিটির জন্য কিন্তু এই টার্গেট নেক্সট ইউনিভার্সিটি কোর্সে কিন্তু ক্লাস শুরু রয়েছে। তো তোমরা যারা চাচ্ছ টার্গেট নেক্সট ইউনিভার্সিটিতে তোমার স্বপ্ন পূরণ করতে, তাহলে অবশ্যই আমাদের ব্যাচে কিন্তু এখন অফার প্রাইসে জয়েন হতে পারবা। আর আজকের ক্লাসে বিশেষ করে উপভোগ করো। তোমরা যারা আছো ক্লাসের মধ্যে সবাই ফ্রেন্ডকে শেয়ার করে দাও, বিশেষ করে যাদের স্বপ্ন জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে নিয়ে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে তোমার ফ্রেন্ডদেরকে এবং তুমি সরকারে চান্স পেতে হলে অবশ্যই আজকে ক্লাসে শেয়ার দিতে হবে। তো সবাই ক্লাস উপভোগ করো, আমি চলে যাচ্ছি, দেখা হচ্ছে দাদা। ওকে, সো সবাইকে স্বাগত আজকের ক্লাসে। সবাইকে প্রথমে একটা কথা বলে রাখি যে আজকে যে ক্লাসটা, এই ক্লাসটা হচ্ছে গিয়ে তোমার জগন্নাথ ইউনিভার্সিটি রিটেনের সাধারণ জ্ঞানের যে অংশটা আছে, অর্থাৎ 16 নম্বরের সাধারণ জ্ঞান রিটেন যে পরীক্ষায় তুমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বসতে যাচ্ছ, সেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়েরই স্পেশাল রিটেন ক্লাস। এবং আজকে রিটেন ক্লাসে আমরা এখানে কিছু টপিক নিয়ে আলোচনা করব। পাশাপাশি তোমাদের জন্য কিন্তু খুব সুন্দর করে একটি ক্লাস নোট রেডি রাখা হয়েছে, যেটা হচ্ছে রিটেনের টপিকের উপর। এবং ওই টপিকগুলো পড়ার সাথে সাথে অর্থাৎ এই টপিকগুলো এবং ওই পিডিএফ এর টপিকগুলো যদি তুমি কেউ দেখে যায়, তাহলে আমি তোমাকে এইটুকু গ্যারান্টি দিব যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রিটেন কোশ্চেন তোমার 95 থেকে 99% কোশ্চেন তোমার কমন চলে আসবে। এবং সেই পিডিএফটি যদি তোমরা পেতে চাও, তাহলে অবশ্যই তোমাকে ক্লাসটাকে প্রথমে একটা শেয়ার করতে হবে এবং শেয়ার করে তোমাকে একটা স্ক্রিনশট দিতে হবে এবং সেই স্ক্রিনশট নিয়ে আমাদের টেলিগ্রাম গ্রুপ, যেটা লিংক দেওয়া আছে, সেখানে তুমি যুক্ত হয়ে যাবে। অর্থাৎ প্রত্যেকেই ক্লাসে যারা যুক্ত হচ্ছ, তারা সবাই যদি জগন্নাথ ইউনিভার্সিটির রিটেনের অর্থাৎ জিকে রিটেনের এই শিওর শর্ট ক্লাসটি স্লাইড নোট এবং সাজেশন তোমরা পেতে চাও, অর্থাৎ তুমি রিটেনের 16 নাম্বার নিশ্চিত করতে চাও, তাহলে তুমি ক্লাসটিকে অবশ্যই একটা শেয়ার দিয়ে নাও এবং শেয়ার দিয়ে একটা স্ক্রিনশট নিয়ে নাও এবং সাথে সাথে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তুমি যুক্ত হয়ে যাও। ওকে, সো হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংকটা কমেন্ট বক্সে দেওয়া আছে। প্রথমত রিটেন নিয়ে একটু কথা বলি এবং পাশাপাশি তোমরা যারা যুক্ত হচ্ছ সবাই তোমাদের ফ্রেন্ডদের একটু মেনশন করে দাও। আমি একটু কমেন্ট বক্সটা চেক করে নিচ্ছি, অনেকেই ক্লাসে যুক্ত হচ্ছে এবং ফ্রেন্ডদেরকে মেনশন করে দিচ্ছ, সবাইকে ধন্যবাদ। পাশাপাশি তোমাদেরকে বলে নিচ্ছি তোমরা কিন্তু ক্লাসটাকে অবশ্যই শেয়ার করে দিবে, কারণ শেয়ার না করলে তুমি আসলে ক্লাসটি করবে কিন্তু ক্লাসের যে আসল জিনিসটা সেটা হচ্ছে আমাদের সাজেশনটা, অর্থাৎ রিটেনের সাজেশন, এবং সেই সাজেশনের পিডিএফটি তুমি পাবে না যদি না তুমি ক্লাসটিকে শেয়ার করো। অর্থাৎ সবাই ক্লাসটি শেয়ার করে একটা করে স্ক্রিনশট নিয়ে নাও। ওকে, আচ্ছা, সো আমরা চলে যাচ্ছি রিটেনের ক্লাসে। রিটেন ক্লাস যেহেতু সেহেতু আলোচনা হবে অনেক বেশি, এখানে এমসিকিউ সলভের তেমন কোনো প্যারা নাই। ওকে, সো প্রথমে আসেন রিটেন একটু ধারণা নিয়ে নেই। যেহেতু জগন্নাথ ইউনিভার্সিটি জিকে রিটেন শুরু করলো বেশ কয়েক বছর পরে, সর্বশেষ 2019 সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয় রিটেন চলে, মানে 2019 সালে সর্বশেষ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তাদের পরীক্ষা কাঠামোতে সাধারণ জ্ঞানের রিটেন রেখেছিল এবং এরপর জগন্নাথ বিশ্ববিদ্যালয় গুচ্ছের মধ্যে চলে যায়, যার জন্য পরবর্তীতে রিটেন নেওয়া হয় নাই। কিন্তু হঠাৎ করে যখন আবার এই বছর 2024 সাল, মানে 2024-25 শিক্ষাবর্ষে যখন জগন্নাথ বিশ্ববিদ্যালয় আবারও স্বতন্ত্রভাবে ভর্তি পরীক্ষা নিচ্ছে, ঠিক এবার কিন্তু তারা আবার সেই রিটেনকে ইন্ট্রোডিউস করিয়ে দিল। মনে রাখবে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা ইতোমধ্যেই এতদিন জিকে পড়ে এসেছো, তোমাদের প্রথম যে ধারণাটা ছিল সেটা হচ্ছে এমসিকিউ এর অপশন দেখে আমি অ্যান্সার দিব। কিন্তু মনে রাখবে এই যে এমসিকিউ এর অপশন দেখে অ্যান্সার দিচ্ছ, এই ধারণাটা থাকার জন্য তুমি রিটেনে ভালো করতে পারবে না। কেন করতে পারবে না? তুমি এই পর্যন্ত অনেকগুলো টপিক পড়ছো, কিন্তু এই টপিকগুলো তুমি ইন ডিটেইলসে চিন্তা ভাবনা করো নাই, ডিপলি তুমি পড়ো নাই। এতদিন শুধুমাত্র সারফেস থেকে আমি কোশ্চেনটা দেখলাম, 4টা অপশন আছে, এটা হচ্ছে অ্যান্সার। আবার এই কোশ্চেনটা দেখলাম, 4টা অপশন আছে, এটা হচ্ছে অ্যান্সার। এমনি যারা পড়ে গেছো তারা এখন খুবই ধরা খাবা। কেন? কারণ তুমি রিটেনের কোশ্চেন অ্যান্সার করতে পারবে না, কারণ তুমি তো কোনো বিষয়েরই প্রেক্ষাপট জানো না। তুমি তো শুধুমাত্র এমসিকিউ পড়ে আসছো, আর স্যাররা কোশ্চেন করলে বলতো স্যার অপশন দেন, অ্যান্সার দিই। কিন্তু যারা সাধারণ জ্ঞান পড়ার সময় প্রেক্ষাপট নিয়ে ব্যাকগ্রাউন্ড চিন্তা করে, ব্যাকগ্রাউন্ড জেনে শুনে একটা সাধারণ জ্ঞানের কোশ্চেন সলভ করছো, 4টা অপশনের 4টারই কি অর্থ আছে, 4টার সাথে কোনো অন্যান্য তথ্য জড়িত আছে কিনা, এভাবে যারা পড়ছো
তারা সাধারণ জ্ঞান রিটেনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভালো করবে। এবং আমি জানি আমাদের প্রিয় শিক্ষার্থী যারা ইউনিভার্সিটি ঢাবি স্বপ্নপূরণ ব্যাচ 3.0 তে ছিলেন, 3.1 এ ছিলেন, এবং পাশাপাশি আমার অফলাইনে অনলাইনে শিক্ষার্থী যারা, প্রত্যেকে আমি কিন্তু এই পড়ানোর সময়, জিকে পড়ানোর সময় প্রথম থেকে আমি তোমাদেরকে ব্যাকগ্রাউন্ড নিয়ে পড়াতাম, ব্যাকগ্রাউন্ডকে রিলেট করে পড়াতাম। এবং যারা আমার শিক্ষার্থী আছে তারা এটা বলতে পারবে। সো তোমাদের পরীক্ষা খুব ভালো হবে ইনশাল্লাহ, কারণ তোমরা প্রত্যেকেই ঘটনা জানো, তোমাদের রিটেন আসলে তোমরা আটকা পারবে সহজে। আজকের এই ক্লাসে আমরা কিছু ডেমো কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। এই ডেমো কোয়েশ্চেনগুলো থেকে ইনশাআল্লাহ তোমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশ্নে কমন আসবে, এবং পাশাপাশি আমাদের যে পিডিএফটা তোমরা ক্লাসটা শেয়ার করার মাধ্যমে পাবে, স্পেশাল পিডিএফ যেটা, সেইটা এবং এইটা সমন্বয় করে তোমরা পড়বে। প্রথমত বলে নিই, যেহেতু 16 নম্বরের সাধারণ জ্ঞান রিটেন, সেই ক্ষেত্রে 2 নাম্বার করে যদি আমি ভাগ করতে চাই, আমাকে 8টা কোশ্চেন দিতে হয়। এটা অনেক বেশি হয়ে যায়। সো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে 8টা কোশ্চেন তোমাকে দিবে না, এটা আমি বলে দিতে পারি। আবার যদি 8 করে ভাগ করে, তাহলে 8 নাম্বার করে ভাগ করলে 2টা কোশ্চেন দেওয়া যায়, কিন্তু 8 নাম্বারের কোশ্চেন লেখা অনেক বড় জায়গা, অনেক বড় অংশ, অনেক মানে বিস্তারিত লিখতে হবে। সো এইটাও তোমার ভর্তি পরীক্ষার সাথে যায় না। সেই ক্ষেত্রে আমি তোমাকে যেটা বলতে পারি, 2019 সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যে নিয়মটা ফলো করছিল, এবার সেটাই দিবে। কি দিবে? 4টা কোশ্চেন 4 নাম্বার করে আসবে, কারণ এর বাইরে তো আর 16কে ভাগ করা যায় না। হয় 8 দিয়ে ভাগ করতে হবে, 2 দিয়ে ভাগ করতে হবে, 4 দিয়ে ভাগ করতে হবে। ক্লিয়ার? তাহলে মনে রাখবা 4 × 4 অর্থাৎ 4 নম্বরে 4টা কোশ্চেন থাকবে। এটাই এবারের প্রশ্নের প্যাটার্ন হতে চলেছে। ওকে, সো আমরা যে কোশ্চেনগুলো এখন দেখব, সেই কোশ্চেনগুলো আমরা চেষ্টা করব 4 নাম্বার রিলেটেড করে বোঝার। 4 নাম্বারের জন্য আমি সুন্দর করে অ্যানসারটা সাজাতে পারি, এরকম ভাবে অ্যানসারটা দেওয়ার চেষ্টা করব। ক্লিয়ার? সো যারা ক্লাসে যুক্ত হয়েছে, আমি একটু আবার তোমাদের কমেন্টগুলো দেখে নিই, তারপর আমি একটা কোশ্চেনে চলে যাব। কারা কারা ক্লাসে কমেন্ট করেছো একটু দেখি, কারা কারা ক্লাসটাকে শেয়ার করেছো সেটা একটু দেখে নিই। ওকে, সো জয়েন হয় না, লিংকে কাজ করে না। একজন বলতেছে না, লিংকে কাজ করবে, অবশ্যই জয়েন হয়। ঠিক আছে, জয়েন হওয়া যাবে। আপনারা প্রত্যেকে ক্লাসটাকে শেয়ার করে দিয়ে একটা স্ক্রিনশট নেন, তারপর ওই জয়েনিং লিংকে ক্লিক করেন এবং ক্লিক করে গ্রুপে ঢুকে যে স্ক্রিনশটটা দিয়ে দেন, আপনাকে পিডিএফ দিয়ে দেওয়া হবে। ওকে, আচ্ছা, সো আমরা চলে যাচ্ছি প্রথম কোশ্চেনে। দেখি আমাদের কি আছে এই কোশ্চেন। প্রথমে বলা আছে, বাঙালি জাতিকে কেন শঙ্কর বা নিষাদ বলা হয়? আপনারা এই কোশ্চেনটা সম্ভবত শুনছেন এমসিকিউ এর ক্ষেত্রে, যে বাঙালি জাতিকে নিচের কি নামে ডাকা হয়? হয় বলা হয় শঙ্কর, অথবা বলা হয় নিষাদ। আপনারা এই দুইটা শব্দ সম্পর্কে সবাই জানেন, কিন্তু আপনারা এইটা পড়ার সময় হয়তো বা জানেন নাই যে কেন এই শঙ্কর বা নিষাদ বলা হয়, অথবা শঙ্কর বলা গেলেও নিষাদ কেন বলা হয়। এইটা আমি জানি এখানে 90% স্টুডেন্ট আনসার জানে না। আপনারা একটু বলেন তো, যে বাঙালি জাতিকে কেন নিষাদ বলা হয়, এইটার উত্তর কি আপনারা জানেন? শঙ্কর কেন বলা হয় সেটা বাদ, নিষাদ কেন বলা হয় এটার উত্তর কি আপনারা জানেন? জানলে বলবেন ইয়েস, না জানলে কমেন্টে বলবেন নো। ওকে, একটু কমেন্ট দেখি দাও, ইয়েস আর নো দিয়ে অ্যানসার দিবেন। আমি কমেন্ট চেক করতেছি। যদি আপনারা জানেন যে বাঙালি জাতিকে কেন শঙ্কর বা নিষাদ বলা হয়, নিষাদ কেন বলা হয় বাঙালি জাতিকে, শঙ্কর বাদ, শঙ্কর কেন বলা হয় সবাই মিলাজিলা বলে ফেলবেন, কিন্তু নিষাদ কেন বলা হয় এটা কারা কারা জানেন, কারা কারা জানেন না? জানলে বলবেন ইয়েস, না জানলে বলবেন নো। কমেন্ট চেক করতেছি আমি। ওকে, রবিউল ইসলাম জানে, সুস্মিতা একটা জানে না, স্মৃতি জানে না, স্মৃতি জানে না, রিয়াও জানে না। দেখছেন আপনারা প্রত্যেকে কিন্তু এই ওয়ার্ডটা চিনছেন এতদিনে, ওয়ার্ডটাই পর্যন্ত পাইছেন দুই একবার, কিন্তু আপনারা জানেন না যে আসলে কেন বলা হয়। ওকে, আমি নো এর সংখ্যা বেশি দেখতে পাচ্ছি। ইউনুস মোল্লা নো, প্রীতি নো, ওডিনাথ নো, সাইমো নো। আচ্ছা, আপনারা জানেন না। হ্যাঁ, না জানাটা কোনো দোষের কিছু না ভাই, না জানলে আমরা আবার জানবো। একজন একটা বইয়ের নাম বলতে, যেখান থেকে কমন করে কিনা ভাই, এটা কেমন ধরনের কথা? আপনি ক্লাস করার চেষ্টা করেন, আপনি বইয়ের উপরে কেন নির্ভর করছেন? হ্যাঁ, আপনি বলতেছেন যে এই বই থেকে কমন আসবে কিনা, এটা আসলে ঠিক না, বুঝছেন? আপনার এই বই থেকে, এই বইয়ের উপর চিন্তা করে বসে থাকলে এই বই কিনছেন, রাইটারের লাভ হয়েছে, কিন্তু এখন আপনি বইয়ের উপরে ভরসা করে যদি ধরা খান, তাহলে আপনি শেষ। এই জন্য বইয়ের উপর ভরসা না করে আপনি নিজের উপর ভরসা রাখেন, নিজে চেষ্টা করে যান। ওকে, আমাদের ক্লাস করতেছি, ক্লাস থেকে কন্টেন্ট ফলো করার চেষ্টা করেন। ওকে, ইমরোজ সিমিকে বলছি এটা। আর প্রত্যেকে শেয়ার করে দেন, শেয়ার করে স্ক্রিনশট নিয়ে নেন, তারপর কমেন্ট বক্সে দেওয়া লিংকে করে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করেন, এবং আপনারা স্পেশাল সাজেশন পিডিএফটা পেয়ে যাবেন। ঠিক আছে, সবাই ক্লাসটাকে একটা করে শেয়ার করে দেন। দেখেন, এই বাঙালি জাতি বাংলায় আসছে কিভাবে? এরা আসছে একটা স্প্যানের মাধ্যমে কিন্তু, এবং এই স্প্যানটা কেমন? এই স্প্যানটা হচ্ছে সবার প্রথম আমাদের এই ভূখণ্ডে আসছিল নেগ্রিটোরা। নেগ্রিটোরা সবার প্রথম আসছে, তারপর আসছে অস্ট্রিকরা। নেগ্রিটোরা আসছিল আফ্রিকা থেকে, অস্ট্রিকরা আসছিল আপনার ইন্দোনেশিয়া এবং অস্ট্রেলিয়া থেকে। এরপর ছিল দ্রাবিড়রা, দ্রাবিড়দের পর আসছিল ভোট চিনীয়রা, ভোট চিনীয় বা মঙ্গোলীয়। ভোট চিনীয় বা মঙ্গোলীয় আসছিল চীন, জাপান, কোরিয়া, মঙ্গোলিয়া থেকে
আর দ্রাবিড় আসছিল ভূমধ্যসাগরীয় অঞ্চলের দেশ থেকে। আর সবার শেষে বাংলায় ঢুকছিল যারা, তারা হচ্ছে আর্যরা। আর্যরা আসছিল ইউরাল পর্বতমালার পাদদেশ থেকে। এই 5টা জাতিসত্তা বাংলায় প্রথম আসছিল, এবং এই 5টা জাতিসত্তা আসার পরে সর্বশেষ যখন আর্যরা আসলেন, এরা উপরের প্রত্যেকটা জাতিসত্তাকে নিজেদের বশবর্তী করে ফেলেন, এবং এরা সবাই একসাথে আর্যদের দাস হিসেবে মিলেমিশে বসবাস করা শুরু করে। যখন তারা মিলেমিশে বসবাস শুরু করলো, তাদের একজনের সন্তানাদির সাথে আরেকজনের সন্তানাদির বিয়ে হইলো, আরেকজনের সাথে আরেকজনের বিয়ে হইলো। এমনি বাঙালি জাতি একদম মিক্সড হয়ে গেছে, একটা জগা খিচুড়ি হয়ে গেছে। যার জন্য দেখবেন আমাদের কারো চেহারা কালো, কেউ ফর্সা, কেউ খাটো, কেউ লম্বা, কারো চুল আছে, কারো চুল একেবারেই নাই, টাক। এরকম বিভিন্ন ধরনের সিস্টেম আমাদের মধ্যে দেখা যায়। সো এই জন্য আমাদেরকে বলা হয় শঙ্কর। শঙ্কর। আচ্ছা, এবার আসেন ওয়াই আমাদেরকে নিষাদ বলা হয়। নিষাদ কেন বলা হয়? নিষাদ বলা এই জন্যই যে আর্যরা বাংলায় আসার আগে, আর্যরা তো ইউরোপ পর্বতমালা থেকে আসছে, মানে রাশিয়া থেকে আসছিল। আর এই আর্যরা যেহেতু ককেশীয় ছিল, ককেশীয়রা সাদাই হয়, ফর্সাই হয়, আর্যরা ফর্সাই ছিল। এর আগে যারা বাংলায় আসছিল তাদের মধ্যে আরেকটা ফর্সা জাতিগোষ্ঠী ছিল অস্ট্রিকরা, কারণ অস্ট্রিকরা আসছিল অস্ট্রেলিয়া থেকে। মনে রাখবেন অস্ট্রেলিয়া মানুষ তো ফর্সাই। তো যখন এই ফর্সারা এসে এখানে আরেক ধরনের ফর্সাদেরকে দেখলো, আর অস্ট্রিকরা করতো কি, গ্রাম গ্রাম তৈরি করছিল, তারা তারা কৃষি কাজ করতো, মাছ ধরতো, এরকম ছিল। তো আর্যরা আবার যুদ্ধবিদ্যায় পারদর্শী ছিল, নাহলে তো ওরা আর এতগুলারে নিজেদের বসে আনতে পারতো না। তখন আর্যরা এসে অস্ট্রিকদেরকে বললো, কিরে আমরাও ফর্সা, তোরাও ফর্সা, আমরা যুদ্ধবিদ্যায় এত পারদর্শী, তোরা কি করিস? তোরা এই মাছ ধরিস, কৃষি কাজ করিস, তোরা জাইল্লা, তোরা ভালো না, তোরা চন্ডাল, তোরা হচ্ছে নিষাদ। অর্থাৎ চামার বা চন্ডালের শুদ্ধ শব্দ হচ্ছে নিষাদ। আর এই নিষাদ বলেছিল আর্যরা অস্ট্রিকদের। যেহেতু বাঙালি জাতি এই জাতিগোষ্ঠীগুলোর মধ্যে অস্ট্রিকদের মূল থেকে এসেছে, তাই আমাদেরকেও বলা হয় নিষাদ। কথা বুঝতে পারছেন? আমরা অস্ট্রিকদের মূল থেকে আসার কারণে আমাদেরকে বলা হয়েছে নিষাদ। তার মানে কেন বাঙালি শঙ্কর বা কেন বাঙালিকে নিষাদ বলা হয়, এই কোশ্চেনটার অ্যান্সার আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি। এবং আমরা 4 নাম্বার এই কোশ্চেনটা আসলে 4টা লাইন কি সবাই সুন্দর করে লিখতে পারবো না আমার এই বর্ণনা থেকে? সবাই একটু বলেন তো, 4টা লাইন কি আমরা সবাই লিখতে পারবো না এই বর্ণনা থেকে? সবাই একটু কমেন্টে বলেন। আমরা কি 4টা লাইন বলতে লিখতে পারবো সবাই এই বর্ণনা থেকে? সবাই একটু কমেন্টে জানা যায় 4টা লাইন কি আমরা সবাই লিখতে পারবো না? চারটা লাইন কি আমরা সবাই লিখতে পারবো এই লাইনগুলো থেকে? আমি যে লাইনগুলো বললাম যে বাঙালি জাতিকে কেন শঙ্কর বা নিষাদ বলা হয়। বাঙালি জাতি আসার আগে প্রাচীন ভূখণ্ডে আরো 5টা জাতিসত্তা ছিল, যাদের নাম হচ্ছে নেগ্রিটো, অস্ট্রিক, দ্রাবিড়, ভর্জিনীয়, মঙ্গোলীয় এবং আর্য। আর্যরা বাংলায় আসার পরে এই 5টি জাতির সংমিশ্রণ ঘটে, যা থেকে বাঙালি জাতির উৎপত্তি হয়, যার জন্য আমাদেরকে বলা হয় শঙ্কর। আর আমাদের মূল এসেছে সাধারণত অস্ট্রেলিয়া থেকে আগমনকৃত অস্ট্রিকদের মাধ্যমে। যেহেতু আর্যরা অস্ট্রিকদেরকে বলতো নিষাদ, যার জন্য বাঙালি জাতির আরেকটা নাম হচ্ছে নিষাদ। তার মানে আশা করি আপনার সব উত্তরটা বুঝতে পারছেন। ওকে, আনিকা তাসনিম বলছে ইনশাআল্লাহ পারবে। মালিয়া, হ্যাঁ আরেকবার তো বলেছি ভাইয়া। বেলকিস বলতে চেষ্টা করবে, রেজওয়ান বলতে পারবে, রিফাত ওয়াসিদ আরেকবার বলেছি ভাইয়া। ওকে, আরেকবার বলে দিচ্ছি। আমার মনে হয় যে এখন আপনারা প্রত্যেকে পারার কথা, এখন আপনারা প্রত্যেকে পারার কথা। ওকে ওকে, এরপর আমরা চলে আসি পরের কোশ্চেনে। বাংলাদেশে বসবাসরত রোহিঙ্গা জনগোষ্ঠী সম্পর্কে লিখো। বাংলাদেশে বসবাসরত রোহিঙ্গা জনগোষ্ঠী সম্পর্কে লিখো। আমাদের আরেকটা কোশ্চেন চলে আসছে। ওকে, দেখেন রোহিঙ্গা, রোহিঙ্গা জনগোষ্ঠী বাংলাদেশে বসবাসরত এবং তাদেরকে নিয়ে লিখতে বলছে। আচ্ছা, যেহেতু রোহিঙ্গারা বাংলাদেশে আছে, তাদেরকে নিয়ে আমরা লিখতে গেলে আমাদের মনে রাখতে হবে যে আমরা এরকম কিছু কংক্রিট পয়েন্ট অ্যাড করব, টু দা পয়েন্ট লিখবো আমরা, যেগুলো থেকে আমাদের স্যারের নাম্বার দিতে কোনো প্যারা হবে না। ওকে, মানে আমাদের যাতে মনে হবে যে না এই ঝগড়া লাগছে দেখতেছি দেই। আচ্ছা আচ্ছা, কি বলে, সারা ঝগড়া করেন না, ঠিক আছে? আর রবিউল ইসলাম, আপনারা তো তারা থাকলে রবিউল ক্লাস থেকে বের হয়ে যান। আপনার কথা শুনতে আমি ক্লাসে আসি নাই যে আপনি আমার প্রাইভেট পড়েন, টিউশন টিউটর, মানে আমি আপনার প্রাইভেট টিউটর, আপনাকে আমি স্পেশালি গাইড করার জন্য এই ক্লাসটা নিচ্ছি।
এই ক্লাসটা আমি প্রত্যেকের জন্য নিচ্ছি এবং প্রত্যেকের ভালো হবে। কিভাবে ভালো হবে সেটা আমি টিচার, আমি বুঝি, আপনি টিচার না, আপনার কোনো আইডিয়া নেই যে কিভাবে ক্লাস নিতে হয়। তো সেক্ষেত্রে আপনাকে বলবো, আপনার এত তাড়া থাকলে ক্লাস থেকে বেরোন, বেরোতে বাইরে দৌড়ান, দৌড়ালে দেখবেন অনেক কিছু শিখতে পারেন, ঠিক আছে? এত তাড়াহুড়া করে আমি ক্লাস নিব না আপনার, ওকে? আপনি আমার বলে দিচ্ছেন যে এমনি ক্লাস নেন, এমনি ক্লাস নেন, আপনি তো টিচার নাকি? আপনি বেরো যান ক্লাস থেকে, আপনার দরকার নেই ক্লাস থাকার। রবিউলকে বলছি, রবিউলকে বাংলাদেশে বসবাসরত রোহিঙ্গা জনগোষ্ঠী সম্পর্কে লিখতে বলছেন। দেখেন, যখনই আমরা একটা একটা হচ্ছে কি করব, একটা মানে বিষয় নিয়ে লিখবো, আমরা যেটা করি, আমরা সাধারণত রোহিঙ্গারা বাংলাদেশে আসছিল মিয়ানমার থেকে, এরকম ভাবে আমরা লিখবো। বা রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য বাংলাদেশের জনসংখ্যায় অত্যাধিক চাপ পড়তেছে, খাদ্যের উপর অত্যন্ত চাপ পড়তেছে। সো এইরকম আমরা অনেক কিছু লিখতে পারি। তবে মনে রাখবেন যে আপনি যে রিটেনটা লিখতেছেন, এই রিটেনে অবশ্যই স্যার যদি 4 নাম্বার রাখে, আপনার থেকে 4টা এরকম লাইন যাবে, যে 4টা লাইনে আপনার তথ্য থাকবে, কংক্রিট তথ্য, কংক্রিট ইনফরমেশন। আপনি যদি লিখে রাখেন যে রোহিঙ্গাদের গুরুত্ব বাংলাদেশে অপরিসীম, রোহিঙ্গারা বাঙালির সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, এগুলোর উপর আপনি নাম্বার পাবেন না। এগুলো সৃজনশীলের কোশ্চেন আমরা লিখতাম খাতা বইরা বইরা। সো এখন আমাদের লিখতে হবে এরকম কিছু তথ্য যেগুলো ডিরেক্ট আমার মানে এই টপিকের সাথে যায়। যখনই রোহিঙ্গারা আমাদেরকে বলছে, রোহিঙ্গা নিয়ে আমাদেরকে লিখতে বলছে, আমি প্রথম যে লাইনটা আপনাদেরকে বলি, আপনারা কি লিখবেন? আপনারা লিখবেন যে রোহিঙ্গা জনগোষ্ঠী মিয়ানমারের আরাকান রাজ্য থেকে সর্বপ্রথম 1978 সালে বাংলাদেশে প্রবেশ করে। কত সুন্দর একটা লাইন বললাম, দেখেন। রোহিঙ্গা জনগোষ্ঠী মিয়ানমারের আরাকান রাজ্য থেকে সর্বপ্রথম 1978 সালে বাংলাদেশে প্রবেশ করে। আমার রোহিঙ্গাদের প্রবেশ ঘটানো শেষ। 2 নম্বর লাইনে আমি কি লিখতে পারি? আমার কথা হচ্ছে রোহিঙ্গাদের নিয়ে এবার এক্সট্রা কিছু ইনফরমেশন দিই, তবে অবশ্যই ইনফরমেটিভ। আমি লিখতে পারি যে রোহিঙ্গা জনগোষ্ঠীর নাগরিকত্ব বাতিল করা হয় 1982 সালে। আমাদের রোহিঙ্গাদের নাগরিকত্ব কবে বাতিল করা হয়? 1982 সালে। এবং এই রোহিঙ্গাদের আরাকান রাজ্যের নাম পরিবর্তন করে রাখাইন রাখা হয় 1989 সালে। দেখেন, আমি কিন্তু 2টা তথ্য একটা লাইনের মধ্যে ঢুকাই দিলাম ভাই। আমি প্রথমে বললাম যে রোহিঙ্গা জনগোষ্ঠী মিয়ানমারের আরাকান রাজ্য থেকে বাংলাদেশে সর্বপ্রথম প্রবেশ করে 1978 সালে। 2 নম্বর লাইনে বললাম যে রোহিঙ্গাদের নাগরিকত্ব বাতিল করা হয় 1982 সালে এবং তাদের রাজ্যের নাম আরাকান থেকে রাখাইন রাখা হয় 1989 সালে। 2টা লাইনে 3টে ইনফরমেশন বলছি। স্যার বুঝতেই পারবে যে আপনি অনেক কিছু জানেন যদি আপনি এমনি ইনফরমেশন লাগান লাইনে লাইনে। এরপর 3 নাম্বার আমি লিখলাম যে রোহিঙ্গাদের জন্য বাংলাদেশে অবস্থিত বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী শিবিরের নাম কুতুপালং কক্সবাজার। কুতুপালং কক্সবাজার, যেখানে 3.5 লক্ষ রোহিঙ্গা শরণার্থী বসবাস করে। আমি আরেকটা লাইন অ্যাড করে দিলাম, কি অ্যাড করলাম? যে রোহিঙ্গাদের জন্য বাংলাদেশে অবস্থিত বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী শিবিরের নাম হচ্ছে কুতুপালং কক্সবাজার, যেখানে প্রায় 3.5 লক্ষ রোহিঙ্গা বসবাস করে। 4 নাম্বার লাইনে আমরা বলতে পারি রোহিঙ্গাদের স্থায়ী আবাসন করা হয়েছে নোয়াখালীর ভাষাঞ্চলে। নোয়াখালীর ভাষাঞ্চলে। এই যে 4টা লাইন বললাম, 4টা লাইনের মধ্যে আমি ন্যূনতম দেখেন 7টা ইনফরমেশন দিছি। এবং এই স্যার এই 4টার মধ্যে 7টা ইনফরমেশন দেখে কোনোভাবেই বুঝবে না যে আপনি রোহিঙ্গাদের নিয়ে জানেন না। স্যার মনে করবে আপনি রোহিঙ্গাদের উপর পিএইচডি করছেন, যার জন্য আপনাকে দেখবেন 4-এ 4 দিয়ে দিছে। অর্থাৎ আমরা এরকম কোন লাইন লিখবো না যেই লাইনের কারণে স্যার আমারে 2 দিতে পারে, 1 দিতে পারে, 3 দিতে পারে। আমি 4 নম্বরের কোশ্চেন দেখা মাত্র আমি এরকম 4টা লাইন সেট করব যেই 4টা লাইনে স্যার আমাকে 4 দিতে বাধ্য হবে। এবং এরকম 4টা লাইন আপনাদেরকে কিন্তু বললাম, অনেকগুলো ইনফরমেশন সবাই ক্লিয়ার? আচ্ছা, তো এরপরে আমরা একটু চলে আসি। আচ্ছা, যারা কমেন্ট করতেছেন, যারা কমেন্ট করতেছেন, ওকে, আমি একটু কমেন্ট চেক করতেছি। আজকে কমেন্ট করতেছেন, দেন 76 এর মনন্তর বাংলায় কেন হয়? সবাই একটু প্রশ্নটা প্রসেস করেন। খুবই সুন্দর একটা কোশ্চেন। দেখেন, 76 এর মনন্তর বাংলায় কেন হয়? আমি একটু কমেন্ট চেক করি, দেখি কি কি কমেন্ট আসতেছে। এই রবিউল, কথা বলো না ভাইয়া, কথা বলো না, ক্লাস করো, ক্লাস করো। ওকে, সাকিব, ক্লাস করো ভাইয়া, আজে বাজে কথা বলেও না। ওকে, রবিউল ইসলাম বলছে 4-এ 4 হিস্ট্রিতে কেউ দেয় না ভাই। তুই কি রবিউল টিচার নাকি জগন্নাথ ইউনিভার্সিটির, নাকি খাতা দেখিস? তুই কিভাবে জানিস রে যে 4-4 দেয় নাকি দেয় না? আমার তো মনে হচ্ছে তুই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের টিচার নাকি। এরপরে
পিডিএফ পাবো কিভাবে একজন জিজ্ঞাসা করছে। তোমাদেরকে বলে রাখি যে আমাদের যে লাইভ ক্লাসটা চলতেছে এই ক্লাসটা শেয়ার দিবে জাস্ট একটা, এবং শেয়ার করে আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দেওয়া আছে কমেন্ট বক্সে, এখানে ঢুকে জাস্ট ওই স্ক্রিনশটটা দিয়ে দিবে। তুমি যে শেয়ার করছো এই একটি স্ক্রিনশটটা গ্রুপে দিয়ে দিলেই তুমি পিডিএফটা পেয়ে যাবে। ওকে, সো প্রত্যেকে যারা পিডিএফটা পেতে চান, ক্লাসের পিডিএফ না, সাজেশন পিডিএফ, অর্থাৎ ওই পিডিএফ এর মধ্যে যে টপিকগুলো দেওয়া আছে ওই টপিকগুলো থেকে আপনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রিটেনের 16 নম্বরে মানে জিকে 16 নম্বর রিটেনে ইনশাআল্লাহ 95 থেকে 98% কমন পাবেন। ওকে, আচ্ছা, ওকে, সো এরপর আমরা চলে আসি এরপরে ভাইয়া গাণিতিক বুদ্ধিমত্তা একটু দেখিয়েন। গাণিতিক বুদ্ধিমত্তা নিয়ে তো আমরা ক্লাস করছি রে ভাইয়া, আমরা তো আইকিউ নিয়ে ক্লাস দিলাম, সেই ক্লাসগুলো আপনি একটু করে নেন না। আমি তো করেছি, আমি নিজেই করেছি আইকিউ এর ক্লাস। দেখেন 76 মন্বন্তর বাংলায় কেন হয়েছে আমরা সবাই এটা প্রেক্ষাপট জানি। আমরা জানি যে বাংলায় ইতোমধ্যে 3টা দুর্ভিক্ষ হয়েছে, মানে 3টা মন্বন্তর হয়েছে। তার মধ্যে 76 মন্বন্তর ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্বন্তর এবং প্রথম মন্বন্তর। তো এটা নিয়ে আমাকে লিখতে বললো, এখন আমি যেটা লিখি। দেখেন 76 মন্বন্তর বাংলায় কেন হয়, আমার কিন্তু প্রশ্ন জিজ্ঞাসা করছে কেন হয়। তাহলে আমি প্রথমে কেনর কারণটাকে বের করি, প্রথম লাইনে আমি কেনটা ক্লিয়ার করে দিব। আমি কি বলবো, আমি বলবো যে 76-এর মন্বন্তর হয়েছিল বাংলা 1176 সালে এবং ইংরেজি 1770 সালে। আমি ক্লিয়ার করে দিলাম কত সালে হয়েছিল। আমি বললাম 76-এর মন্বন্তর হয়েছিল বাংলা 1176 সালে এবং ইংরেজি 1770 সালে। এরপর আমি বলবো লর্ড ক্লাইভের দ্বৈত শাসন, লর্ড ক্লাইভের দ্বৈত শাসন নীতি এবং বাংলার কৃষকদের উপরে ইংরেজদের মাত্রাতিরিক্ত নির্যাতনের ফলেই 76-এর মন্বন্তর সংগঠিত হয়। তাইলে প্রথমটা আমি বললাম 76-এর মন্বন্তরের বাংলা ইংরেজি তারিখ, 2 নম্বরে আমি বললাম কার কারণে, লর্ড ক্লাইভের দ্বৈত শাসনের নীতির কারণে এই 76-এর মন্বন্তরটা হয়। ওকে ফাইন, এরপর আমি বলতে পারি 76-এর মন্বন্তরের সময় বাংলার জনগণ ছিল প্রায় 3 কোটি, যার প্রায় 1/3 লোক এই মন্বন্তরে মারা যায়। তাহলে আমি 3 নম্বরে কিন্তু একটা কংক্রিট ইনফরমেশন দিচ্ছি যে তখনকার সময় বাংলার মোট জনসংখ্যা ছিল 3 কোটি, যার মধ্যে প্রায় 1/3 লোক মারা যায়, মানে 1 কোটি লোক মারা গেছিল। 3টা কিন্তু একদম সুন্দর ইনফরমেশন। 4 নম্বরে আমি বলতে পারি যে 76-এর মন্বন্তরের সময় বাংলার গভর্নর ছিলেন লর্ড কার্টিয়ার। 76-এর মন্বন্তরের সময় বাংলার গভর্নর ছিলেন লর্ড কার্টিয়ার। 4টা খুব সুন্দর সুন্দর লাইন আমি তুলে ধরলাম এবং এই 4টা লাইন নিয়ে মোটামুটি আপনি 4 নাম্বার অর্জন করতে পারবেন, কারণ 4টা লাইনে আমরা 6টা ইনফরমেশন দিয়ে দিয়েছি। তো স্যার আমাকে এখানে 4-এ 4 দিতে তার কোনো বাধবে না। মনে রাখবেন বাংলা ইংলিশ রিটেনের ক্ষেত্রে নাম্বার ফ্ল্যাকচুয়েট করে, কিন্তু জিকে রিটেনে আপনি যদি টু দা পয়েন্ট লিখতে পারেন আপনাকে কাট 4 মানে 4-4-এ 4 দিবে, 16তে আপনি 16 পেতে পারেন জিকেতে। ক্লিয়ার? সো এটা নিয়ে কেউ এমন মনে করবেন না যে ভাই ইতিহাস নিয়ে লিখলে আমাকে নাম্বার দিবে না, 4-এ 3-এর উপর উঠবে না। কিভাবে উঠবে না? আপনি যদি বলেন যে 76-এর মন্বন্তরের গুরুত্ব অপরিসীম ছিল, ওতপ্রোতভাবে জড়িত আছে, এগুলো লিখে পৃষ্ঠা বলে তো আপনারা দিবেই ভাই। একজন বলছে, একজনে জিজ্ঞাইছি যে 76-এর মন্বন্তর কেন হয়, প্রথম লাইন দিছে যে 76-এর মন্বন্তর বাংলার একটি মন্বন্তর ছিল। এটা আবার কি ভাই? প্রথম লাইন দিছে 76-এর মন্বন্তর বাংলার একটি মন্বন্তর ছিল, এটা লিখলে আর কি নাম্বার দেওয়ার স্যার বইয়ে রইছে? স্যাররা অবশ্যই অনেক বেশি মেধাবী এবং মনে রাখবেন তারা মেধার সুষম যাচাই করে তারপরে অ্যান্সার দেয়। তারা আপনাকে কখনোই নাম্বার থেকে বঞ্চিত করবে না, আপনি যদি পান অবশ্যই আপনাকে দিবে। এবং জিকেতেই 16-তে 16 উঠানোর খুবই চান্স আছে, যে ভালো করে লিখতে পারবেন সে অবশ্যই ফুল মার্ক পাবেন। ওকে, এরপর লিখে আসি পরের কোশ্চেনটা, প্রাচীন বাংলার বিখ্যাত সমুদ্র বন্দর সম্পর্কে লিখো। প্রাচীন বাংলার বিখ্যাত সমুদ্র বন্দর সম্পর্কে লিখো। প্রাচীন বাংলার বিখ্যাত সমুদ্র বন্দর সম্পর্কে লিখো। প্রাচীন বাংলার বিখ্যাত সমুদ্র বন্দরের নাম কি আপনারা একটু বলেন তো, যারা ক্লাসে আছেন। এই লাইভ তো গোলামে নাই, দেখাচ্ছে তো। প্রাচীন বাংলার বিখ্যাত সমুদ্র বন্দর, প্রাচীন বাংলার বিখ্যাত সমুদ্র বন্দর সম্পর্কে আর আইডিয়া আছে?
কেউ একটু কমেন্টে জানান ভাই যে প্রাচীন বাংলার বিখ্যাত সমুদ্র বন্দর কোনটা ছিল, তারপর তো আমি বলি, এটলিস্ট এটা তো বলবেন। আর যারা স্পেশাল রিটেন সাজেশনটা পাইতে চান তারা দ্রুত লাইভটাকে শেয়ার করে দিবেন, শেয়ার করে দিয়ে একটা স্ক্রিনশট নেবেন, নিয়ে যে হোয়াটসঅ্যাপ গ্রুপে ঢুকবেন, ঢুকে জাস্ট স্ক্রিনশটটা দিবেন, আপনাকে ইনবক্সে পাঠাতে হবে। ওকে, আচ্ছা, একজন বলতেছে চট্টগ্রাম পোর্ট, বাবা রে বাবা, এই প্রাচীন বাংলার বিখ্যাত সমুদ্র বন্দর চট্টগ্রাম পোর্ট না রে কাজী হৃদয়, চট্টগ্রাম পোর্ট না, চট্টগ্রাম পোর্ট না, ভুল করছেন, ভুল করছেন, চট্টগ্রাম না, যারা চট্টগ্রাম দিচ্ছেন, প্রাচীন বাংলায় চট্টগ্রাম হওয়ার কথা না। ওকে, দেখেন, প্রাচীন বাংলার বিখ্যাত সমুদ্র বন্দরের কথা বলছে, প্রাচীন বাংলায় ছিল আমাদের জনপদ, মনে রাখবেন, প্রাচীন বাংলার বিখ্যাত সমুদ্র বন্দরের নাম ছিল তাম্রলিপ্তি। প্রাচীন বাংলার বিখ্যাত সমুদ্র বন্দরের নাম ছিল তাম্রলিপ্তি। এই তাম্রলিপ্তি কোথায় ছিল? আমরা প্রথমে লিখবো যে প্রাচীন বাংলার বিখ্যাত সমুদ্র বন্দরের নাম ছিল তাম্রলিপ্তি। এরপর লিখবো এই সমুদ্র বন্দরটি প্রাচীন বাংলার রার জনপদের অন্তর্গত ছিল। প্রাচীন বাংলার কোন জনপদের অন্তর্গত ছিল? রার জনপদের অন্তর্গত ছিল। এরপর আমি 3 নম্বরে লিখবো এই সমুদ্র বন্দরটি ভাগীরথী নদীর তীরে অবস্থিত ছিল। ভাগীরথী নদীর তীরে অবস্থিত ছিল। ভাগীরথী নদীর তীরে অবস্থিত ছিল। এবং সর্বশেষে আমি লিখতে পারবো যে এর বর্তমান অবস্থান কোথায়। বর্তমান অবস্থান হচ্ছে পশ্চিমবঙ্গের মেদিনীপুরের তামলুক শহরে। তাহলে আমার আবার 4টা লাইনে একটু বর্ণনা দিয়ে দিলাম স্টেপ বাই স্টেপ। দেখেন, প্রাচীন বাংলার বিখ্যাত সমুদ্র বন্দর সম্পর্কে লিখতে বলছে। আমি প্রথমে লিখলাম যে প্রাচীন বাংলার বিখ্যাত সমুদ্র বন্দরের নাম হচ্ছে তাম্রলিপ্তি, যেটা প্রাচীন বাংলার রার জনপদের অন্তর্গত ছিল, এবং এই সমুদ্র বন্দরটি ভাগীরথী নদীর তীরে অবস্থিত ছিল। বর্তমানে এই সমুদ্র বন্দরের অবস্থান পশ্চিমবঙ্গের মেদিনীপুরের তামলুক শহরে। ক্লিয়ার? সবাই বুঝতে পারছেন? ওকে, আচ্ছা, যারা যারা লিংক নিয়ে হতাশ, অনেকে বলতেছেন লিংকটা আপনারা এখন যদি জয়েন না হয় তাহলে ক্লাসটা শেষে আবার একটা রিকোয়েস্ট দিবেন, ঠিক আছে? লিংকে যদি কোনো সমস্যা থাকে তাহলে ক্লিয়ার করে দেওয়া হবে। ওকে, সো যারা যারা ক্লাসের স্পেশাল সাজেশনটা নিতে চান তারা যেটা করবেন, একটা করে শেয়ার দিবেন ক্লাসটা, এবং শেয়ার দিয়ে একটা স্ক্রিনশট নেবেন, নিয়ে আমাদের যে গ্রুপটা দেওয়া আছে এই গ্রুপে ক্লাসের পরে তারা জয়েন হবেন। যদি এখন জয়েন না হয়, হয়তো বা গ্রুপের অ্যাক্সেস বন্ধ করে রাখা হয়েছে, একসাথে সবাই যুক্ত হবেন, জয়েন করে স্ক্রিনশটটা দিবেন এবং আপনার ইনবক্সে আপনি পিডিএফটা নিয়ে নেবেন। সো প্রত্যেকে যারা আমাদের স্পেশাল সাজেশনের পিডিএফ নিতে চান, যেখান থেকে ইনশাআল্লাহ আপনার রিটেন কোশ্চেনের মধ্যে 95 থেকে 98% কোশ্চেন সরাসরি কমন আসবে, সেই পিডিএফটা নিতে চাইলে অবশ্যই ক্লাসটাকে শেয়ার করে স্ক্রিনশট নিয়ে রেখে দেন এখনই। ওকে, সো আমরা এরপরে কোশ্চেনে চলে গেলাম। এরপরে কোশ্চেনটা সবাই একটু দেখেন, সেভেন সিস্টার্স। এরপরে সেভেন সিস্টার্স দেখেন সবাই। সেভেন সিস্টার্স কাকে বলে? আমাদের প্রশ্ন আসছে সেভেন সিস্টার্স কাকে বলে। আমরা সবাই জানি এটা। সেভেন সিস্টার্স নিয়ে কিন্তু স্বৈরাচার বিরোধী আন্দোলনের পরে এই সেভেন সিস্টার্স খুবই আলোচনায় ছিল। আচ্ছা, আমরা সেভেন সিস্টার্স দেখার সময় প্রথম লাইনটা কি দিতে পারি? আমরা প্রথম যে লাইন দিতে পারি সেটা হচ্ছে সেভেন সিস্টার্স বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত ভারতের স্বাধীনতাকামী 7টি রাজ্য। দেখেন প্রথম লাইনটা কত সুন্দর করে আমি বলতে পারতেছি। আপনাদের কিন্তু এমনি লিখতে হবে। আপনি যদি বলেন যে সেভেন সিস্টার্স ভারতের অন্তর্ভুক্ত, এটা প্রথম লাইন দিলে হবে না। তার অনেকে এই কাজ করবে। কেন করবেন ভাই? সেভেন সিস্টার্স ভারতের অন্তর্ভুক্ত, এটা কেন জানে? আপনি জানেন, আমি জানি, পাগলাও জানে। তো সেই ক্ষেত্রে আমার লিখতে হবে কি? আমার লিখতে হবে সেভেন সিস্টার্স বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত ভারতের স্বাধীনতাকামী 7টা রাজ্য। তাহলে কয়টা রাজ্য? 7টি রাজ্য। মনে রাখবেন, স্বাধীনতাকামী কিন্তু। আচ্ছা, এরপর আমি এদের নাম লিখে দিলাম। কি লিখে দিলাম? নাম লিখে দিলাম। আমি জানি সেভেন সিস্টার্স এর নাম আমি মুখস্থ করছি। কি দিয়ে মুখস্থ করছি? আমি মুখস্থ করছি আমেনা অমিত্রিন দিয়ে। আমেনা অমিত্রিন দিয়ে। আতে হচ্ছে আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, অরুণাচল, মিজোরাম, ত্রিপুরা, মণিপুর। এই হচ্ছে আমেনা অমিত্রিন। তাহলে আমি আমেনা অমিত্রিন মাথায় রেখে আমি 7টা রাজ্যের, যে এই 7টি রাজ্যের নাম হলো এই।
3 নম্বরে আমি অ্যাড করতে পারি যে এই রাজ্যগুলো 1971 সাল থেকে ভারতের কেন্দ্রীয় সরকারের কাছ থেকে স্বাধীনতা আদায়ের আন্দোলন করছে। তাহলে সেভেন সিস্টার্স ভারতের কেন্দ্রীয় সরকারের থেকে কবে থেকে স্বাধীনতা যাচ্ছে? 1971 সাল থেকে ভারতের কেন্দ্র সরকারের কাছ থেকে 7টা রাজ্য স্বাধীনতা যাচ্ছে। সর্বশেষে আমি যে লাইনটা অ্যাড করবো সেটা হচ্ছে যে এই 7টি রাজ্যের মধ্যে কয়টি রাজ্য বাংলাদেশের সীমান্তবর্তী? আমাদের সীমান্তবর্তী হচ্ছে মাত্র 4টি রাজ্য, যাদেরকে আমি আমিত্রি মেপ দিয়ে লিখতে পারি, আমিত্রি মেপ। এবং এই আমিত্রি মেয়ের মধ্যে কে কি আছে? আসাম, মিজোরাম, ত্রিপুরা, মেঘালয়। এই 4টা রাজ্য হচ্ছে বাংলাদেশের সীমান্তবর্তী। ক্লিয়ার? তাহলে আমার দেখেন 4টা সুন্দর লাইন কিন্তু হয়ে গেল, এবং 4টা লাইনের মধ্যে 4টা সুন্দর সুন্দর ইনফরমেশন আছে। তো স্যার এই জায়গায় আমরা জিজ্ঞাসা করছি সেভেন সিস্টার্স কাকে বলে? এখানে আমাকে তো নাম্বার কম দেওয়ার কোনো প্রশ্ন হলো না, কারণ স্যারের যা যা ডিমান্ড ছিল সবই ফুলফিল করার পর আমি আরো এক্সট্রা ইনফরমেশন দিছি। মনে রাখবেন, খাতায় গদ্য লেখা সবাই লিখবে। যখন এমসিকিউ বাদ দিয়ে রিটেন চলে আসবে, তখন রিটেন খাতা দেখার সময় স্যার দেখবে যে সব নর্মাল কথাবার্তা, ইউনিক ভাবে কেউ উপস্থাপন করছেন একটা বিষয়কে, স্যার তখন ওইটা দেখে খুশি হবে এবং ওরে নাম্বার বেশি দিবে, এটা স্বাভাবিক। ঠিক আছে? যখন দেখবে সবাই সেম কথা লিখছে, সবাই 2 1 2 1 এমন করে পেতে থাকবে নাম্বার, যে এভাবে টু দা পয়েন্ট লিখবে, স্যারও দেখবে যে না এইরকম লেখা তো আমি এর আগে দেখিনি, সে ভালো নাম্বার হবে। সো এইরকম ভাবে সুন্দর করে গুছিয়ে লেখার চেষ্টা করবেন প্রত্যেকটা ইনফরমেশন। এরপর চলে আসে পরের কোশ্চেনে। সবাই পরের কোশ্চেনটা দেখেন, সবাই পরের কোশ্চেনটা দেখেন। প্রাচীন বাংলার লৌহ যুগ এবং স্বর্ণ যুগের মধ্যে পার্থক্য লিখো। প্রাচীন বাংলার লৌহ যুগ এবং স্বর্ণ যুগের মধ্যে পার্থক্য লিখো। আপনাদের সবাইকে একটা কথা বলতেছি, আপনারা সবাইকে স্ক্রিনশট দেন ভাই, সবাইকে স্ক্রিনশট দেন, স্ক্রিনশট দিয়ে রেখে দেন। তারপরে অ্যাডমিন আপনাদের জন্য ক্লাসের পরে এই আপনাদের জন্য মেসেজ অপশন চালু করাবেন, তো তখন স্ক্রিনশট গুলো সবাই মারবেন। সো স্ক্রিনশট গুলো সবাই দিয়ে রেখে দেন, ক্লাসে শেয়ার দিয়ে একটা স্ক্রিনশট মেরে রাখেন, এবং আপনারা যারা গ্রুপে যুক্ত আছেন তাদের সবাইকে পিডিএফটা দিয়ে দেওয়া হবে তখন স্ক্রিনশট দেখেই। ক্লিয়ার? সো প্রত্যেকে হচ্ছে ক্লাসের একটা শেয়ার দিয়ে স্ক্রিনশট নিয়ে রাখুন যদি আপনারা স্পেশাল সাজেশনের মানে পিডিএফটা পেতে চান। ওকে, আমরা এরপর চলে আসি। প্রাচীন বাংলার লৌহ যুগ এবং স্বর্ণ যুগের মধ্যে পার্থক্য লিখো। দেখেন, প্রাচীন বাংলার 2টা যুগের কথা বলছে, একটা হচ্ছে লৌহ যুগ এবং একটা হচ্ছে স্বর্ণ যুগ। এই দুটোর মধ্যে পার্থক্য আমরা লিখবো। আচ্ছা, এই দুটো লেখার আগে আমাদের প্রথমে জানতে হবে যে লৌহ যুগ আর স্বর্ণ যুগটা আবার কি। মনে রাখবেন, প্রাচীন বাংলার লৌহ যুগ বলা হতো মৌর্য যুগকে, মৌর্য যুগকে বলা হতো লৌহ যুগ। কারণ প্রাচীন বাংলার যুগই ছিল 4টা, মানে শাসনই ছিল 4টা প্রাচীন যুগে, মৌর্য, গুপ্ত, পাল, সেন। প্রাচীন বাংলায় রাজবংশ ছিল 4টা, মৌর্য, গুপ্ত, পাল, সেন। এর মধ্যে মৌর্য যুগকে বলা হতো লৌহ যুগ এবং গুপ্ত যুগকে বলা হতো স্বর্ণের যুগ। গুপ্ত যুগকে বলা হতো স্বর্ণ যুগ। এখন আপনারা বলতে পারেন কেন মৌর্য যুগকে গুপ্ত যুগ বলা হয়তো, মানে মৌর্য যুগকে লৌহ যুগ বলা হতো এবং গুপ্ত যুগকে স্বর্ণ যুগ বলা হয়। কেন বলা হয়? কারণ মৌর্য যুগে প্রথম লোহার ব্যবহার শুরু হয়, আর গুপ্ত যুগে প্রথম স্বর্ণের ব্যবহার শুরু হয়, যার জন্য এই 2টা যুগকে আলাদাভাবে নাম দেওয়া হয়েছে। তাহলে আমাদের কাছে যে পার্থক্য চাইছি, যেহেতু 2টা যুগের পার্থক্য চাইছি, আমরা একটু পার্থক্যটা বলি। আমরা প্রথমেই একটা দাগ দিয়ে নিব এই বক্সটার মধ্যে, যেহেতু বক্স দিয়ে থাকবে প্রত্যেকটা প্রশ্নের জন্য আমি দাগ দিব। দাগ দিয়ে আমি এক পাশে লিখবো লৌহ যুগ, এক পাশে লিখবো স্বর্ণ যুগ। তারপর আমরা একটা মধ্যে লিখবো যে মৌর্য যুগে লোহার ব্যবহার শুরু হয়েছিল বলে এটাকে বলা হয় লৌহ যুগ, আর গুপ্ত যুগে স্বর্ণের ব্যবহার শুরু হয় বলে এটাকে বলা হয় স্বর্ণ যুগ। 2 নম্বর প্রশ্নে আমি চলে যাবো, 2 নম্বর পয়েন্টে চলে যাবো। 2 নম্বর পয়েন্ট কি লিখবো? 2 নম্বর পয়েন্ট লিখবো যে মৌর্য যুগের প্রতিষ্ঠাতা ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য, আর গুপ্ত যুগের প্রতিষ্ঠাতা ছিলেন প্রথম চন্দ্রগুপ্ত। আমার 2টা পয়েন্ট হয়ে গেল, পার্থক্য হয়ে গেল। 3 নম্বরে আমি লিখবো মৌর্য যুগের শাসকরা ছিলেন জৈন ধর্মের অনুসারী, আর গুপ্ত যুগের শাসকেরা ছিলেন হিন্দু বা সনাতন ধর্মের অনুসারী। 4 নম্বর এবং লাস্ট পয়েন্টে আমি অ্যান্সার দিব যে মৌর্য বংশের শ্রেষ্ঠ শাসক ছিলেন সম্রাট অশোক, আর গুপ্ত যুগের শ্রেষ্ঠ শাসক ছিলেন সমুদ্রগুপ্ত। দেখেন আমি কত সুন্দর করে 4টা পার্থক্য ভাগ করে দিলাম, এবং প্রত্যেকটা কিন্তু অ্যাবসলিউট। ক্লিয়ার? আপনাকে বুঝতে পারছেন সবাই? বুঝতে পারছেন? হ্যাঁ, অবশ্যই এখানে পয়েন্ট করে লিখবেন, এখানে পয়েন্ট করে লিখবেন, কারণ 4টা পার্থক্য যেহেতু জিজ্ঞাসা করছে। আর আগেগুলোতে তো পয়েন্ট করে লিখতে হবে না, আগেগুলোতে 4টা লাইন লিখবেন কিন্তু প্যারা আকারে লিখেন, পয়েন্ট করে সব লিখেন না।
যেগুলো এভাবে পার্থক্য আলাদা করে দিতে বলছে ওগুলো পয়েন্ট লিখবেন, বাট সবগুলো পয়েন্ট আকারে লিখেন না। বুঝতে পারছেন তো? চারটা লাইন যেন ক্লিয়ারলি বোঝা যায়। ওকে, বুঝতে পারছেন? বুঝতে পারছেন সবার কাছে ক্লিয়ার? ওকে, আর একটু বলতে বলছে বিলকিস আমি হচ্ছে গিয়ে একবারই তো পার্থক্যগুলো বলে দিলাম। সো বিলকিস যেহেতু বলছে আমি আরেকবার বলে দেই, যেহেতু পার্থক্য তো হইছে, আমি একটা দাগ দিব, দাগ দিয়ে দুই পাশে আমি এক পাশে লিখবো লৌহ যুগ, এক পাশে লিখবো স্বর্ণযুগ। লৌহ যুগের নিচে লিখবো যে মৌর্য যুগে প্রথম লোহার ব্যবহার শুরু হয় বলেই এই যুগকে বলা হয় লৌহ যুগ, আর গুপ্ত যুগে প্রথম স্বর্ণের ব্যবহার শুরু হয় বলেই এই যুগকে বলা হয় স্বর্ণযুগ। মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিল চন্দ্রগুপ্ত মৌর্য, আর গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা ছিল প্রথম চন্দ্রগুপ্ত। এরপর লিখব মৌর্য যুগের শ্রেষ্ঠ সম্রাট ছিলেন সম্রাট অশোক, আর গুপ্ত যুগের শ্রেষ্ঠ সম্রাট ছিলেন সমুদ্রগুপ্ত। এরপর লিখব মৌর্য যুগের শাসকগণ ছিলেন জৈন ধর্মের অনুসারী, আর গুপ্ত যুগের শাসকগণ ছিলেন হিন্দু ধর্মের অনুসারী। আটটা পয়েন্ট ক্লিয়ার। পরের কোশ্চেন দেখেন সবাই। পরের কোশ্চেন মালিয়া বলে দিচ্ছি আরেকবার ভাইয়া, সবাই লাইভটাকে একটা করে শেয়ার দিয়ে দেন এবং শেয়ার দিয়ে স্ক্রিনশট নিয়ে রাখেন যেন আপনারা আমাদের ফ্রি স্পেশাল সাজেশন পিডিএফটা পেয়ে যেতে পারেন। সবাই একটা করে শেয়ার দিয়ে স্ক্রিনশট নিয়ে রাখেন এবং আমাদের যেই কমেন্ট বক্সে লিংকটা দিয়েছে হোয়াটসঅ্যাপে, সেই লিংকে সবাই জয়েন হয়ে নেবেন। যারা আপনারা পিডিএফটা পেতে চান, স্পেশাল পিডিএফ, সাজেশন পিডিএফ, ক্লাস পিডিএফ না, এমন না যে আজকের ক্লাসে পিডিএফ দিব। এরকম আমরা 20টা টপিক নিয়ে আজকে ক্লাসে আলোচনা করবো, কিন্তু এরকম আমি 60টা টপিক আমরা হচ্ছে আপনাদেরকে দিব পিডিএফ এর মধ্যে, এবং যেই 60টা টপিক থেকে আপনার প্রশ্ন কমন আসবে। ঠিক আছে? ওকে, বাংলাদেশের ভূমিরূপ সম্পর্কে লিখতে বলছে, দেখেন ভূমিরূপ সম্পর্কে আমরা লিখবো। ওকে, হ্যাঁ শেয়ার ডান। ওকে, থ্যাংক ইউ সুমাইয়া আফরিন। ওকে, বাংলাদেশের ভূমিরূপ সম্পর্কে লিখতে বলছে আমাদেরকে, না? তাহলে আমরা ভূমিরূপ সম্পর্কে দেখি। দেখেন বাংলাদেশের ভূমিরূপ আছে মূলত 3 ধরনের। আমাদের 3 ধরনের ভূমিরূপ। এর মধ্যে 1 নম্বর হচ্ছে টারশিয়ারি, 2 নম্বর হচ্ছে প্লাইস্টোসিন, আর 3 নম্বর হচ্ছে প্লাবন সমভূমি। প্লাবন সমভূমি এই ভূমিরূপটা আছে। টারশিয়ারি ভূমিরূপ বাংলাদেশে 12%, প্লাইস্টোসিন হচ্ছে 8%, প্লাবন সমভূমি হচ্ছে 80%। মনে রাখবেন টারশিয়ারি ভূমিরূপ সবচেয়ে প্রাচীন এবং এটা পাওয়া যায় সাধারণত পার্বত্যাঞ্চলে, পার্বত্য চট্টগ্রাম এবং পার্বত্য সিলেট। পার্বত্য চট্টগ্রাম, পার্বত্য সিলেট এবং গারো পাহাড়ে, ময়মনসিংহের গারো পাহাড়ে, এই 3টা এলাকায় টারশিয়ারি পাওয়া যায়। প্লাইস্টোসিন পাওয়া যায় 4টা এলাকায়। নাম্বার 1 ভাওয়ালগড়, নাম্বার 2 মধুপুরগড় টাঙ্গাইলের, ভাওয়ালগড় হচ্ছে গাজীপুর, মধুপুরগড় হচ্ছে টাঙ্গাইলের। 3 নম্বর হচ্ছে বরেন্দ্র অঞ্চল রাজশাহীর বরেন্দ্র, আর 4 নম্বর হচ্ছে কুমিল্লার লালমাই পাহাড়। কুমিল্লার লালমাই পাহাড়। আর প্লাবন সমভূমি হচ্ছে এই 3টা, আর এই 4টা 7টা বাদ দিয়ে বাকি যেই এলাকায় বলুন না কেন সবই হচ্ছে প্লাবন সমভূমি। ওকে, সবই হচ্ছে প্লাবন সমভূমি। এরপরে আমরা চলে যাই পরের কোশ্চেনে। ঢাকা গেট সম্পর্কে লিখো। ঢাকা গেট সম্পর্কে লিখবো আমরা। ঢাকা গেট, ঢাকা গেট সম্পর্কে আমরা লিখবো। ঢাকা গেট। ওকে, যারা যারা শেয়ার করে দিচ্ছেন স্ক্রিনশট নিয়ে রাখেন, টেনশন করার কিছু নেই, আপনারা পিডিএফ পাবেন ভাই। জাস্ট হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে থাকেন, আপনাদের তো হতাশ হওয়ার কিছু নেই। যারা শেয়ার করছেন তারা জাস্ট স্ক্রিনশটটা নিয়ে রাখেন, তাইলে আপনারা পিডিএফ পাবেন। মানে পিডিএফ বলতে হচ্ছে আমাদের স্পেশাল যে শীটটা, আমরা পিডিএফ বলতে ক্লাসের পিডিএফ দিয়ে দিব না, স্পেশাল একটা শীট আছে, সেটার মধ্যে আপনাদের জন্য টপিক আছে কিছু, যে টপিকগুলো থেকে আপনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কোশ্চেন কমন পাবেন রিটেনে, সেটা দেওয়া হবে। ওকে, দেখেন ঢাকা গেট। ঢাকা গেট সম্পর্কে আমরা জানি 1660 সালে যখন মীর জুমলা ঢাকাকে দ্বিতীয়বারের মতো রাজধানী করছিল, তখন তিনি ঢাকার প্রবেশদ্বারে একটা গেট বানায় যার নাম হচ্ছে ঢাকা গেট, এবং পরবর্তীতে এই গেটের নাম রাখা হয় মীর জুমলা গেট বা ময়মনসিংহ গেট।
আর এই ঢাকা গেটটার বর্তমান অবস্থান হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বর সংলগ্ন 3 নেতার মাজারের পাশে। আর এই ঢাকা গেটের সামনে বর্তমানে সুসজ্জিত রয়েছে মীর জুমলার আসাম যুদ্ধে ব্যবহৃত বিবি মরিয়ম কামান। তার মানে এই ইনফরমেশনটুকু দিয়ে আপনি 4টা লাইন লিখতে পারবেন। 4টা লাইন আমি হচ্ছে গিয়ে বলে দিয়েছি। সো এই 4টা লাইন লিখলে আপনি এই কোশ্চেনটা খুব সুন্দর অ্যান্সার দিতে পারবেন। এরপর হচ্ছে আসে পরের কোশ্চেন, ভূমিকম্পের জন্য বাংলাদেশ কতটা গুরুত্বপূর্ণ, মানে কতটা ঝুঁকিপূর্ণ। খুবই সুন্দর একটা কোশ্চেন। আচ্ছা, এই যে ভূমিকম্পের জন্য কত সময় কমেন্ট করছি, রুবিনা রিমি আপনার নাম বলছি। অদ্রিত ইসলাম মোহাম্মদ বলছে ভালো করে লিখেন, বুঝি না, বোঝা যায় না। আরে আর কত ভালো করে লিখবো রে ভাইয়া। আচ্ছা, ভূমিকম্পের জন্য বাংলাদেশ কতটা গুরুত্বপূর্ণ, মানে ঝুঁকিপূর্ণ। ওকে, আমরা জানি বাংলাদেশ ঝুঁকিপূর্ণ, কিন্তু কোন অঞ্চল ঝুঁকিপূর্ণ? দেখেন, বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চল, এবং উত্তর পূর্বাঞ্চলে যে জেলাটা রয়েছে তার নাম হচ্ছে সিলেট জেলা। সিলেট, এই যে উত্তর পূর্বাঞ্চলের সিলেট, এই সিলেট থেকে খুবই নিকটে ভারতের আসাম রাজ্য, এবং এই আসাম রাজ্যে রয়েছে ডাউকি পাহাড়। কি পাহাড় ভাই? ডাউকি পাহাড়। এই ডাউকি পাহাড়ের নিচে বার্মিজ সাবপ্লেট, ইন্ডিয়ান সাবপ্লেট এবং ইউরেশিয়ান সাবপ্লেট, 3টা সাবপ্লেট একসাথে এসে মিলিত হয়েছে আসামের ডাউকি পাহাড়ের নিচে। এবং এই 3টা সাবপ্লেট যেখানে যুক্ত হয়েছে সেই জায়গাটাকে বলা হয় ডাউকি ফল্ট লাইন। অর্থাৎ টেকটনিক প্লেটগুলো যেখানে এক হয় তাকে বলা হয় ফল্ট লাইন। আর এই ডাউকি ফল্ট লাইনের দূরত্ব বাংলাদেশের সিলেট থেকে বা উত্তর পূর্বাঞ্চল এলাকা থেকে অনেকটাই কাছে, যার জন্য বাংলাদেশ ভূমিকম্পের জন্য ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে। এবং সবচেয়ে ঝুঁকিপূর্ণ হচ্ছে আমাদের উত্তর পূর্বাঞ্চলের এলাকায়। এরপর মধ্যম ঝুঁকিতে রয়েছে আমাদের মধ্যাঞ্চল, এবং সর্বনিম্ন ঝুঁকিতে রয়েছে আমাদের দক্ষিণ পশ্চিমাঞ্চল। এরপরে কোশ্চেন আমরা দেখি, বিনামূল্যে জরায়ু টিকাদান কর্মসূচি সম্পর্কে লিখো। বিনামূল্যে জরায়ু টিকাদান, ভাইয়া কতটুক করে লিখবো একটা কোশ্চেন? তানজিম মিতু খুবই সুন্দর একটা কোশ্চেন, মানে খুবই সুন্দর একটা কোশ্চেন করছে। ভাইয়া তোমাদেরকে ক্লাসের প্রথমে বলে দিয়েছি, সম্ভবত তুমি ছিলে না, যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা কোশ্চেন 4 নাম্বার করেই করবে, ধারণা করা হচ্ছে আর কি। যদি 4 নাম্বার করে লেখে তাহলে তুমি প্রত্যেকটা প্রশ্ন 4 লাইন করে লিখবে মাত্র, কিন্তু 4 লাইনের মধ্যে যেন প্রত্যেকটা লাইনে 2-1টা করে সলিড ইনফো থাকে। গুরুত্বপূর্ণ, এই গুরুত্বপূর্ণ, ওই গুরুত্বপূর্ণ, অপরিসীম, জড়িত, এগুলো বলো না। না বলে সাল দেওয়ার চেষ্টা করো, নাম বলার চেষ্টা করো, অর্থাৎ কংক্রিট ইনফরমেশন দিয়ে 4টা লাইন ফিল আপ করো। অর্থাৎ তোমার 4টা লাইনের মধ্যে যেন 6, 7, 8টা ইনফরমেশন পাওয়া যায়, তাহলে তুমি 4 নম্বর পাবে। বেশি লিখে লাভ নেই, অযথায় বেশি লিখে এগুলোতে নাম্বার দিবে না, কোনো ভ্যালুয়েট করবে না। ওকে সুস্মিতা, আমি তো বাংলা ইংলিশের টিচার তো ভাইয়া, আমি বাংলা ইংলিশের সাজেশন কেমনে দিব? আচ্ছা দেখেন, সো জরায়ু টিকাদান কর্মসূচি আসছে। জরায়ু টিকাদান কর্মসূচি নিয়ে আমি একটু বলে নিই। সেটা হচ্ছে যে বাংলাদেশ সরকার এই প্রথম জরায়ু টিকাদান কর্মসূচি বিনামূল্যে দেওয়ার উদ্যোগ গ্রহণ করছে। একটা সময় জরায়ু ক্যান্সার হইতো বাংলাদেশের নারীদের, এটার জন্য বিনামূল্যে টিকাদান আমরা শুরু করি। এবছর 2024 সাল, যেটা গত বছর গেল, 2024 সালের অক্টোবরে প্রথম বাংলাদেশ সরকার বিনামূল্যে উদ্যোগটা নেয়। এবং তখন বলা হয় যে 7 থেকে 14 বছর বয়সী যে কিশোরীরা আছে তাদেরকে এই টিকাটা দেয়া হবে। এবং এই টিকাতে কিন্তু বাংলাদেশকে সহায়তা করছে কিছু প্রতিষ্ঠান, আন্তর্জাতিক প্রতিষ্ঠান, যাদের মধ্যে আছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, হু আছে, ইউনিসেফ আছে, দ্য ভ্যাকসিন অ্যালায়েন্স, দ্য ভ্যাকসিন অ্যালায়েন্স, দ্য ভ্যাকসিন অ্যালায়েন্স। এবং এই টিকাদান কর্মসূচি ঢাকার বাইরে বাকি 7টি বিভাগে দেওয়া হয়, কারণ ঢাকার মানুষ একটু বেশি প্রিভিলেজ। সো ঢাকায় না দিয়ে বাকি 7টা বিভাগের মানুষকে, মানে মেয়েদেরকে এই টিকা দেয়া হয়। ওকে, সো বিনামূল্যে জরায়ু টিকাদান কর্মসূচি সম্পর্কে এই ইনফরমেশনগুলো মাথায় রাখবেন। এরপর চলে আসে পরের কোশ্চেনে, বাংলাদেশে কয় ধরনের বনভূমি পাওয়া যায়? বাংলাদেশে বনভূমি পাওয়া যায় সাধারণত 4 ধরনের। 4 ধরনের। এর মধ্যে আছে চিরহরিত বনভূমি, 2 নাম্বার আছে ক্রান্তীয় পত্রজোড়া বনভূমি, 3 নাম্বার আছে ম্যানগ্রোভ বনভূমি, 4 নাম্বার আছে গ্রামীণ বন। চিরহরিত বনভূমি পাওয়া যায় পার্বত্য চট্টগ্রাম এবং পার্বত্য সিলেটে। ক্রান্তীয় পত্রজোড়া বনভূমি পাওয়া যায় ভাওয়ালগড় এবং মধুপুরগড় এবং বরেন্দ্রভূমিতে। ম্যানগ্রোভ বনভূমি পাওয়া যায় সুন্দরবনে, এবং গ্রামীণ বন একটা সামাজিক বনায়ন। এরপর চলে আসি আমরা সাহিত্য মার্কিন নির্বাচন সম্পর্কে লিখো।
60তম মার্কিন নির্বাচন নাকি? দেখেন মার্কিন নির্বাচন যেহেতু এবার হয়েছে, সেই ক্ষেত্রে মার্কিন নির্বাচন আলোচনায় থাকা একটি ইস্যু। 60তম মার্কিন নির্বাচন নিয়ে অনেক ইনফরমেশন আপনারা জানেন, তবে আমি একটু কিছু কথা বলে দিই। সেটা হচ্ছে প্রথমত জেনে রাখবেন যে মার্কিন নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবার 5 নভেম্বর, 5 নভেম্বর 2024। ওকে, এবং এই মার্কিন নির্বাচনে কিন্তু এই বছর ডেমোক্রেট পদপ্রার্থী ছিল কমলা হ্যারিস, আর রিপাবলিকান প্রার্থী ছিল ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প, ঠিক আছে? মনে রাখবেন যে কমলা হ্যারিস ভোট পাইছিল 226টা, আর ডোনাল্ড ট্রাম্প ভোট পাইছিল 312টা, মানে ইলেকট্রাল কলেজ ভোট, এবং মোট ইলেকট্রাল কলেজ ছিল 538টা। ওকে, এবং চূড়ান্তভাবে ডোনাল্ড ট্রাম্প জয় লাভ করে। ডোনাল্ড ট্রাম্প বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছে। ওকে, সো এই হচ্ছে মোটামুটি ইনফরমেশন। ওকে, এবার আমরা চলে আসি পরের কোশ্চেনটা। 2024 সালের বন্যা সম্পর্কে লিখে, যেহেতু 2024 সালে ভয়াবহ একটা বন্যা হয়েছে, সো এই বন্যা সম্পর্কে আপনাকে লিখতে বলতে পারে। রুবিনা নিবি বলতেছে অনেক কঠিন লাগতেছে। ভাই অনেক কঠিন লাগার তো কিছু নাই, কি বলো? অনেক কঠিন তো নাই, সবই তো সহজ, তোমাদের পাড়ার মধ্যেই তো এগুলো আসার কথা। ওকে, 2024 সালে বন্যা, দেখেন 2024 সালে বন্যা হয়েছিল আগস্ট মাসে। আগস্ট মাসে বন্যাটা হয়েছিল, এবং এই যে আগস্ট মাসে 2024 সালে বন্যাটা হইল, এই বন্যায় কিন্তু আপনার ফেনী সহ 11টি জেলা প্লাবিত হয়। ফেনী সহ 11টি জেলার উপর দিয়ে বন্যাটা যায়, এবং ফেনী সহ 11টি জেলায় যে বন্যাটা হয়েছে, বন্যাটা কেন হয়? এই বন্যাটা মূলত হয় ত্রিপুরা, ভারতের ত্রিপুরার একটা বাঁধ আছে, সেটা হচ্ছে ডুম্বুর বাঁধ। ডুম্বুর বাঁধ, এবং এই ডুম্বুর বাঁধটা হচ্ছে গোমতী নদীর উপরে, এই বাঁধটা খুলে দেওয়া হয়, যার জন্য ফেনী সহ বাংলাদেশের 11টি পূর্বাঞ্চলীয় জেলা প্লাবিত হয়। এটা হচ্ছে 2024 সালের বন্যা। এরপর বসে চলে আসি, ব্যাবিলনের শূন্য উদ্যান সৃষ্টি কিভাবে হলো? ব্যাবিলনের শূন্য উদ্যান কিভাবে সৃষ্টি হলো? ব্যাবিলনের শূন্য উদ্যান কিভাবে সৃষ্টি হলো? দেখেন সহজ কথায় বলে দিই, ব্যাবিলন হচ্ছে মেসোপটেমীয় সভ্যতার একটা নগর রাষ্ট্র। মেসোপটেমীয় সভ্যতা, মেসোপটেমীয় সভ্যতার একটা নগর রাষ্ট্র মেসোপটেমীয়। এবং এই মেসোপটেমীয় সভ্যতাকে 4টা ভাগে ভাগ করা হয়: ব্যাবিলনীয়, ক্যালেডীয়, সুমেরীয়, অ্যাশেরীয়। এবং এর মধ্যে একটা শহর ছিল ব্যাবিলন, যে ব্যাবিলন কিন্তু ইরাকে অবস্থিত ছিল, ইরাকে। এই ব্যাবিলনের সম্রাটের নাম ছিল নেবুচাঁদনেজার। নেবুচাঁদনেজার, এই নেবুচাঁদনেজার তার প্রিয় স্ত্রীর জন্য ব্যাবিলনে মরুভূমির মধ্যে একটা ঝুলন্ত উদ্যান তৈরি করে। এই উদ্যান তৈরি করে 650 খ্রিস্টপূর্বাব্দে। তাহলে ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান তৈরি হয় 650 খ্রিস্টপূর্বাব্দে, এবং সর্বশেষ 540 খ্রিস্টাব্দে পারস্য যুদ্ধের মাধ্যমে এই ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান ধ্বংস করা হয়। তাহলে এটা সৃষ্টি হয়েছে 650 খ্রিস্টপূর্বাব্দে, এবং ধ্বংস করা হয় 540 খ্রিস্টাব্দে পারস্য যুদ্ধের মাধ্যমে। এটা হচ্ছে ব্যাবিলনের ঝুলন্ত উদ্যানের ইতিহাস। বর্তমানে সেখানে কিছুই নাই, এখানে হচ্ছে শূন্য অবস্থা, এই জন্য এটাকে বলা হয় বর্তমানে শূন্য উদ্যান, কিন্তু আগে ছিল ঝুলন্ত উদ্যান। পরের কোশ্চেন দেখি, বাংলাদেশের সমুদ্র সীমা বিরোধ নিষ্পত্তি নিয়ে লিখতে বলছে। বাংলাদেশের সমুদ্র সীমার বিরোধ নিষ্পত্তি নিয়ে লিখতে বলছে। ওকে, যারা ক্লাসে জয়েন করছেন এখনো বন্ধুদেরকে মেনশন দিচ্ছেন, সবাইকে একটা কথা বলে রাখি যে এই টপিকগুলো খুবই গুরুত্বপূর্ণ। যেমন ঠিক এরকম আরো কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আপনাদের জন্য একটা শীট করা হয়েছে, এবং সেই শীটটা খুবই ছোট একটা শীট। আপনারা যদি পড়ে যান, ইনশাআল্লাহ আপনারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রিটেনের 16 নম্বরে, জিকে রিটেনের 16 নম্বরে আপনারা মোটামুটি 95 থেকে 98% কোশ্চেন কমন পাবেন। তো সেই ক্ষেত্রে ওই শীটটা পেতে হলে ক্লাসটাকে এখন একটা শেয়ার দিয়ে দিবেন আপনার টাইমলাইনে, এবং একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন। নিয়ে আমাদের যেই গ্রুপটা খোলা হয়েছে সেই গ্রুপে জাস্ট জয়েন করবেন। কমেন্ট বক্সে টেলিগ্রাম মানে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দেওয়া আছে, তাহলে হচ্ছে আপনাকে পিডিএফটা দিয়ে দেওয়া হবে। ওকে, বাংলাদেশের সমুদ্র সীমা বিরোধ নিষ্পত্তি নিয়ে লিখতে বলছে। দেখেন বাংলাদেশের সমুদ্র সীমা বিরোধ শুরু হয়েছিল 2010 সালে, এবং এই সমুদ্র সীমা বিরোধটা সাধারণত আমাদের দুইটা দেশের সাথে, একটা হচ্ছে ভারত আর আরেকটা হচ্ছে মিয়ানমার। ভারত এবং মিয়ানমার দুইটার সাথে কিন্তু আমরা বিরোধ নিষ্পত্তি করি।
এর মধ্যে মিয়ানমারের সাথে আমরা বিরোধ নিষ্পত্তি করছি 14 মার্চ 2012 তে, আর ভারতের সাথে করছি আমরা 7 জুলাই 2014 সালে, এবং দুইটাতে কিন্তু আমরা জয়লাভ করি। এইটা করছি আমরা পিসিএ তে, পার্মানেন্ট কোর্ট অফ আরবিট্রেশন বা স্থায়ী সালিসি আদালতে, আর এই মামলাটার রায় আমরা করছি ইটলসে, ITLOS, ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর দ্য ল অফ দ্য সিতে, এবং দুটিতেই বাংলাদেশ জয়লাভ করে। তো এই হচ্ছে সমুদ্র সীমা বিরোধ নিয়ে। যখন সমুদ্র সীমা বিরোধ নিয়ে জিজ্ঞাসা করছে তখন আপনারা শুধুমাত্র সমুদ্র সীমা বিরোধ নিয়ে লিখবেন, নট সমুদ্র সীমা নিয়ে। অনেকেই বলবেন যে রাজনৈতিক সমুদ্র সীমা 12 নটিক্যাল মাইল, অর্থনৈতিক 200 নটিক্যাল মাইল। কেন ভাই? এখানে তো আপনাকে বলে নাই বাংলাদেশের সমুদ্র সীমা বর্ণনা করো, আপনারা বলছেন সমুদ্র সীমা বিরোধ নিয়ে লেখো, তাহলে আপনি বিরোধ নিয়ে লেখেন, আপনি কেন সমুদ্র সীমা নিয়ে লিখবেন? তো প্রশ্ন আপনাকে বুঝতে হবে। ক্লিয়ার? ওকে, এরপর চলে আসেন প্রাচীন বাংলার নগর কেন্দ্র মহাস্থানগড় নিয়ে লেখো। মহাস্থানগড় দেখেন, এখানে যখনই মহাস্থানগড় নিয়ে প্রশ্ন আসছে আমরা অনেকে কি করতে পারি, শুধুমাত্র মহাস্থানগড় নিয়ে লিখতে পারি না, আপনাকে বলছে প্রাচীন বাংলার মহাস্থানগড় নিয়ে লিখতে। প্রশ্নটা বুঝতে হবে আপনার। আপনি কিভাবে লিখবেন? আপনি লিখবেন যে প্রাচীন বাংলার প্রথম শাসক গোষ্ঠী মৌর্য বংশের আমলে পুন্ড্র নগরের বা পুন্ড্র জনপদের রাজধানী ছিল মহাস্থানগড়। তারপর বলবেন মৌর্য সম্রাট অশোক মহাস্থানগড়কে পুন্ড্র জনপদের রাজধানী হিসেবে তৈরি করেন, তখন এর নাম ছিল পুন্ড্রনগর বা পুন্ড্রবর্ধন। এরপর আমরা কি লিখবো? মহাস্থানগড় বর্তমানে বগুড়া জেলায় করতোয়া নদীর তীরে অবস্থিত। এরপর সর্বশেষ আমরা লিখতে পারি 2016 সালে মহাস্থানগড় সার্ক সাংস্কৃতিক রাজধানী খেতাব অর্জন করে। 4টা সুন্দর লাইন মহাস্থানগড় নিয়ে বলে দিলাম। ওকে ওকে, আচ্ছা, এরপর আমরা চলে আসি পরের কোশ্চেনে। 29তম জলবায়ু সম্মেলনের প্রেক্ষাপট বর্ণনা করো। আচ্ছা, কেউ কি বলতে পারবেন 29তম জলবায়ু সম্মেলন বলতে আমরা কি বুঝাইছি? 29তম জলবায়ু সম্মেলন বলতে আসলে কি বুঝাইছি, কেউ কি বলতে পারবেন? কমেন্ট একটু বলেন তো, 29তম জলবায়ু সম্মেলন বলতে আসলে আমরা কি বুঝাইছি? যারা ক্লাসটাকে শেয়ার করেন নাই তাদেরকে বলে রাখি, আপনারা কিন্তু স্পেশাল সাজেশনটা পাবেন না রিটেনের। সো রিটেনের জন্য আমরা একটা স্পেশাল সাজেশন বানাইছি জিকে রিটেনের জন্য, যেটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে 95 থেকে 98% কমন ফালাবে রিটেন কোশ্চেনের মধ্যে ইনশাআল্লাহ। সো সবাই এই লাইভটাকে একটা শেয়ার দিয়ে দিবেন, একটা স্ক্রিনশট নিয়ে নেবেন, এবং সেই স্ক্রিনশটটা দিয়ে আমাদের গ্রুপে জয়েন হয়ে যাবেন। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক কমেন্ট বক্সে দেওয়া আছে, এবং আপনাকে আমাদের যে কি বলে এই মানে সাজেশনটা আছে সাজেশনটা দিয়ে দেওয়া হবে ক্লাসের শেষে। ওকে, COP29 অনেকে বলতেছেন COP29, यस। সো জলবায়ু সম্মেলনের নাম হচ্ছে COP29। এখন COP29 এটা প্রেক্ষাপট দিছে, প্রেক্ষাপট ভাই এটা নিয়ে বলে নাই। অনেকে বলবে COP29 আজারবাইজানের বাকু, এই কথা বলে শেষ করে দিবেন না, আপনাকে প্রেক্ষাপটের কথা জিজ্ঞাসা করতে হবে, ব্যাকগ্রাউন্ড। আপনি বলবেন কি? বলবেন বর্তমানে প্রচলিত জলবায়ু সম্মেলনের আনুষ্ঠানিক নাম হচ্ছে কনফারেন্স অফ দ্য পার্টিস বা COP। প্রথমে বলবেন কি? বর্তমানে চলমান জলবায়ু সম্মেলনের আনুষ্ঠানিক নাম হচ্ছে কনফারেন্স অফ দ্য পার্টি বা COP। তারপর 2 নম্বরে বলবেন 1992 সালে বিশ্ব দারিদ্র্য সম্মেলন বা ওয়ার্ল্ড আর্থ সামিটের মাধ্যমে এই সম্মেলনটির সূচনা হয়। 3 নম্বরে লিখবেন সর্বশেষ কপের 29তম সম্মেলন হয়েছে আজারবাইজানের রাজধানী বাকুতে, যেখানে বিশ্বের জলবায়ু ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য $3.5 বিলিয়ন একটা জলবায়ু ফান্ড গঠন করা হয়। সর্বশেষে বলবেন জলবায়ু সম্মেলন COP আয়োজন করে থাকে জাতিসংঘের সংস্থা UNFCCC, ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ। এটা COP এর আয়োজন। তারপরে আমি যতগুলো ইনফরমেশন দিলাম প্রত্যেকটাই কিন্তু ভ্যালিড এবং খুবই সলিড ইনফরমেশন, আপনাকে এভাবে অ্যানসার করতে হবে। ওকে, সামাজিক ব্যবসা দিবস সম্পর্কে কেউ কি জানেন? দেখেন, সামাজিক ব্যবসা দিবস খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। সামাজিক ব্যবসা দিবস কিন্তু ইউনুসের সাথে জড়িত একটা বিষয়, এবং এইটা আসলে ইউনুস চালু করছিল, ডক্টর মোহাম্মদ ইউনুস 2007 সালে তার জন্মদিনের দিন প্রতি বছর 28 জুনকে সামাজিক ব্যবসা দিবস হিসেবে পালন করা হয় 2010 সাল থেকে। ঠিক আছে, ডক্টর ইউনুস একটা মহৎ উদ্যোগ সামাজিক ব্যবসা, এবং এই সামাজিক ব্যবসা মানে হচ্ছে এখানে বিনিয়োগকারী কোনো লভ্যাংশ পাবে না, একটা মাসিক বেতন পাবে। আর ওই যে লভ্যাংশ ব্যবসা, ওই লভ্যাংশ ব্যবহার করা হবে
জলবায়ুর উন্নয়নে। এরপর চলে আসি পরের কোশ্চেনে, গ্রামীণ ব্যাংক সম্পর্কে লিখো। দেখেন খুবই সুন্দর একটা কোশ্চেন, প্রশ্ন আসতে পারে এই বছর। মনে রাখবেন যে গ্রামীণ ব্যাংক আনুষ্ঠানিকভাবে প্রাথমিকভাবে প্রতিষ্ঠিত হয়েছিল ডক্টর ইউনূসের মাধ্যমে চট্টগ্রামের জোবরা গ্রামে 1976 সালে, এবং আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে 1983 সালে টাঙ্গাইলে। গ্রামীণ ব্যাংক দলগত ক্ষুদ্র ঋণ চালু করে প্রথমে বাংলাদেশে, এবং এই ক্ষুদ্র ঋণ বা মাইক্রো ক্রেডিট দেওয়ার জন্য গ্রামীণ ব্যাংক এবং ডক্টর ইউনূস যৌথভাবে 2006 সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করে। এরপর চলে আসি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সম্পর্কে লিখতে বলছে। আমরা সবাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সম্পর্কে জানি এবং আপনারা খুব সুন্দর করে লিখতে পারবেন আশা রাখি। তো এরপরে আমরা চলে আসি সিরিয়ার বার্ড পার্টি পতনের প্রেক্ষাপট লেখো। দেখো সিরিয়ার বার্ড পার্টি বাশার আল আসাদের পার্টি, ঠিক আছে। এবং এই বার্ড পার্টি কিন্তু 24 বছর সিরিয়া শাসন করে, 2000 থেকে 2024 সাল পর্যন্ত, ঠিক আছে। 24 বছর শাসন করে এবং সর্বশেষ 8 ডিসেম্বর 2024 বার্ড পার্টির বাশার আল আসাদ সরকারের পতন ঘটে। এবং এই পতনে যেই গোষ্ঠীটা সহায়তা করেছিল তার নাম ছিল HTS, হায়াত তাহরির আল শাম, যার প্রধান ছিল মুহাম্মদ আল জোলানি, আবু মুহাম্মদ আল জোলানি। এবং বর্তমানে সিরিয়াতে একটা অন্তর্বর্তীকালীন সরকার আছে যার প্রধান হচ্ছে মুহাম্মদ আল বশির। ওকে, সো এই হচ্ছে মোটামুটি তোমাদের বদ্বীপ পরিকল্পনা নিয়ে আছে। বদ্বীপ পরিকল্পনা বাংলাদেশ সরকারের এই পর্যন্ত প্রচলিত সবচেয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা। এবং এই যে দীর্ঘমেয়াদী পরিকল্পনা, এটা প্রায় 85 বছর ধরে চলবে আর কি, 2100 সাল পর্যন্ত। মনে রাখবেন বদ্বীপ পরিকল্পনা সর্বপ্রথম গ্রহণ করা হয় 2018 সালে, এবং এই বদ্বীপ পরিকল্পনায় বাংলাদেশকে সহায়তা করবে নেদারল্যান্ড সহায়তা করতেছে, ঠিক আছে। বদ্বীপ পরিকল্পনার লক্ষ্য হচ্ছে 9টি, এবং জাতীয় লক্ষ্য হচ্ছে 3টি। আর মনে রাখবেন হটস্পট হচ্ছে 6টি। এটা হচ্ছে বদ্বীপ পরিকল্পনা 2100। ওকে, আচ্ছা, এই মোটামুটি হচ্ছে আপনাদের রিটেনের শর্ট সাজেশন যেটা দেওয়ার কথা ছিল। এর সাথে আমাদের একটা সাজেশনের পিডিএফ আপনাদেরকে দেওয়া হবে, যে পিডিএফটা আপনাদের জন্য তৈরি করা আছে। সবাই ক্লাসটা একটা শেয়ার দিয়ে স্ক্রিনশট নিয়ে আমাদের কমেন্ট বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যান। ক্লাসের পরে আপনাদেরকে পিডিএফটা দিয়ে দেওয়া হবে সেই গ্রুপে। ক্লিয়ার? ওকে, সো আর কারো কোনো কোশ্চেন আছে? আমরা খুব শর্ট একটা ক্লাস নিলাম যেন হচ্ছে আপনাদের খুব দ্রুত ক্লাসটা শেষ হয়ে যায়, কারণ আপনারা পরীক্ষার মধ্যে আছেন। এখন আসলে বেশি লম্বা ক্লাস দিয়ে আপনাদের বসে রাখার কোনো মানে হয় না, খুব শর্টে আমরা আলোচনা করে দিছি। ওকে, সো কারো কোনো সমস্যা থাকলে আমরা এখনই ক্লাসটা শেষ করব। ওকে, সো আমরা ক্লাসটা শেষ করছি। যারা ক্লাসটা শেয়ার করেননি তারা শেয়ার করে ফেলবেন, শেয়ার করে স্ক্রিনশট নিয়ে যে সাজেশন পিডিএফ নিয়ে আসবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর মনে রাখবেন যে আমাদের টার্গেট নেক্সট ইউনিভার্সিটি কোর্স চলছে। এই কোর্সে ডিসকাউন্ট মূল্যে এখন ভর্তি চলছে। আপনার যে কোনো নেক্সট ইউনিভার্সিটি স্বপ্ন পূরণে আমাদের টার্গেট নেক্সট ইউনিভার্সিটি কোর্সে দ্রুত ভর্তি হয়ে যান। ভর্তি হতে আমাদের পেজে জাস্ট একটা ইনবক্স করে বলে দেন যে আমি ভর্তি হতে চাই। সবার জন্য শুভকামনা, ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে আপনাদের সাথে আবারও। খোদা হাফেজ সবাইকে।